এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, প্রতিরোধ ফ্রন্ট এক মুহূর্তের জন্য থেমে যাবে না, হামাস টিকে আছে, টিকে থাকবে। গাজায় যুদ্ধবিরতি চলছে, তবে ধ্বংসস্তূপের নিচে এখনো 10,000-এরও বেশি মৃতদেহ চাপা পড়ে আছে বলে আশঙ্কা। বাংলাদেশে অতি বিপ্লবী চিন্তাভাবনা নিয়ে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। এবং ভারতে আরজি করে ধর্ষণ খুনের ঘটনায় দোষী ব্যক্তি প্যারোলে মুক্তি পেয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন মমতা ব্যানার্জি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের 15 মাস ব্যাপী গণহত্যার মুখে নজিরবিহীন অবিচলতা ও অটল অবস্থান গ্রহণ করায় গাজাবাসী ফিলিস্তিনি জনগণের ভূয়সী প্রশংসা করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই। তিনি গতকাল নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে এই প্রশংসা করেন। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের বিজয় এবং দখলদার ইসরায়েলকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করা উপলক্ষে ওই এক্স পোস্ট প্রকাশিত হয়। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের বেশ কিছু অভিযান চালিয়ে কয়েক ডজন দখলদার সেনাকে হত্যা করার পর যুদ্ধবিরতি মেনে নেয় তেল আবিব। আয়াতুল্লাহিল উজমা খামেনির এক্স পোস্টে বলা হয়, গাজার অধিবাসীরা পর্বতের মতো অটল অবস্থানে দাঁড়িয়ে আছেন। এতে আরো বলা হয়, ইয়াহিয়া সিনওয়ারের মতো প্রভাবশালী নেতাদের হারানো সত্ত্বেও প্রতিরোধ ফ্রন্ট এক মুহূর্তের জন্য থেমে যাবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি আজ রাজধানী তেহরানে 2.5 ঘণ্টা ধরে বৈজ্ঞানিক ও অর্থনৈতিক সক্ষমতা সহ নানা ক্ষেত্রে অর্জিত সাফল্যের প্রদর্শনী পরিদর্শন করেছেন। এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে অগ্রগতির পথিকৃৎ বেসরকারি খাতের সক্ষমতা ও সাফল্য প্রদর্শনের একটি জাতীয় অনুষ্ঠান। এই প্রদর্শনীতে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি, উপগ্রহ উৎপাদন সরঞ্জাম, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিমানের যন্ত্রাংশ ও বিমান মেরামত সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে নানা সাফল্য তুলে ধরা হয়েছে। এর মধ্য দিয়ে বেসরকারি খাতের গুরুত্ব স্পষ্ট হয়েছে। এতে বেসরকারি খাতের অংশগ্রহণে খনি ও ভূতত্ত্ব খাত, তেল, গ্যাস, পেট্রোকেমিক্যাল শিল্প, ইস্পাত ও অ্যালুমিনিয়াম শিল্প, গৃহস্থালী যন্ত্রপাতি, সামুদ্রিক শিল্প, কার্পেট, পানি ও বিদ্যুৎ খাত, টেক্সটাইল শিল্প, চিকিৎসা ও হাসপাতাল সংক্রান্ত সরঞ্জাম এবং ওষুধ উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক সাফল্যের চিত্র তুলে ধরা হয়েছে। একই সঙ্গে রোয়ান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবনের অগ্রগতিও তুলে ধরা হয়েছে। সর্বোচ্চ নেতা প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় সর্বোচ্চ নেতাকে কাছে পেয়ে বিভিন্ন বেসরকারি কোম্পানি তাদের নানা সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ব্যাখ্যা দেন। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের 15 মাসব্যাপী গণহত্যামূলক যুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জন করায় ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি গতকাল মন্ত্রিসভার এক বৈঠকে বলেন, আমরা এই বিজয়ে গাজা ও ফিলিস্তিনের প্রতিরোধকামী জনগণকে অভিনন্দন জানাই। তারা শক্তিমত্তা ও সম্মান নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং এই বিশাল বিজয় অর্জন করেছে। প্রেসিডেন্ট বলেন, এই প্রতিরোধকামী জনগণ অন্যান্য জাতিকে শিখিয়েছে কিভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। গাজা ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে প্রথম ধাপের যুদ্ধবিরতি বাস্তবায়ন শুরু হওয়ার পর প্রেসিডেন্ট পেজিশকিয়ান ফিলিস্তিনি জাতির প্রশংসা করে এই বক্তব্য দিলেন। হামাসের পক্ষ থেকে নিরবচ্ছিন্নভাবে একের পর এক সফল অভিযানে পর্যুদস্ত হয়ে পড়ার পর ইসরায়েল সরকার গত বুধবার তার জন্য অবমাননাকর এক যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়। চুক্তিটি তেল আবিবের জন্য অপমানকর বলে ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত 1 বছর ধরে এটি মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল।
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি গাজা যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বিজয়ে ইরানের সাহায্যকারী ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্ট গাজায় ফিলিস্তিনিদের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এক ভাষণে তিনি এই মন্তব্য করেন। আল হুথি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি জাতির বিজয় একটি উল্লেখযোগ্য ও ঐতিহাসিক অর্জন। তিনি গাজা যুদ্ধে বিজয়ে ফিলিস্তিনি জাতির পাশাপাশি প্রতিরোধ সংগঠনগুলো, বিশেষ করে প্রতিরোধ যোদ্ধাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। হুথি আনসারুল্লাহ নেতা বলেন, গাজার প্রতি আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টের সমর্থন ইহুদিবাদী শত্রুকে পরাভূত করেছে এবং এই বিজয়ে ইরান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আব্দুল মালিক আল হুথি আরও বলেন, গাজা যুদ্ধে বিজয় ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের গতি প্রকৃতি উল্লেখযোগ্য মাত্রায় বদলে দিয়েছে এবং ইসরায়েলি কর্মকর্তারাই এই যুদ্ধে নিজেদের পরাজয়ের কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। গাজায় যুদ্ধবিরতি চলছে। 15 মাস পর সেখানে শান্ত পরিবেশ বিরাজ করছে, তবে এখনো নিখোঁজ সন্ধান করছেন অনেকেই। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, তারা আশঙ্কা করছে যে ধ্বংসস্তূপের বিশাল সমুদ্রের নিচে এখনো 10,000-এরও বেশি মৃতদেহ চাপা পড়ে আছে। মুখপাত্র মাহমুদ বাসাল বিবিসিকে বলেন, তারা 100 দিনের মধ্যে মৃতদেহ উদ্ধার করার আশা করছেন, কিন্তু বুলডোজার এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতির কারণে তা বিলম্বিত হতে পারে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমান, 15 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজায় 46,900 জনের বেশি মানুষ নিহত এবং 1,10,700 জনেরও বেশি আহত হয়েছে। চলতি মাসে মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেটে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের যে সংখ্যা প্রকাশ করেছে, বাস্তবে নিহতের সংখ্যা তার চেয়েও 40% বেশি হতে পারে। সোমবার গাজা সিভিল ডিফেন্স এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, সংঘর্ষের সময় তাদের নিজস্ব 48% কর্মী নিহত, আহত বা আটক হয়েছেন এবং তাদের 85% যানবাহন এবং 21টি স্থাপনার মধ্যে 17টি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশে অতি বিপ্লবী চিন্তাভাবনা নিয়ে সমাজে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, এই মুহূর্তে সব পাল্টে দিব, এই মুহূর্তে সব দখল করব, এই মুহূর্তে সব অন্যায় দূর করব, এটা হয় না, ধাপে ধাপে যেতে হবে। তিনি বলেন, সরকার অনেকগুলো কমিশন করেছেন, কিন্তু শিক্ষার সংস্কারে কোনো কমিশন হয়নি, এটা করা উচিত ছিল। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা একদম শেষ হয়ে গেছে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় সব জায়গায় মান এত নিচে নেমে গেছে তা বলে বোঝানো যাবে না। অসংখ্য স্কুল ও কলেজ তৈরি হয়েছে যেখানে শিক্ষক নেই। শিক্ষা ঠিক না হলে সমাজের কোনো পরিবর্তন হবে না। ফখরুল বলেন, দেশে যে অস্থিরতা চলছে সেটি নিয়ন্ত্রণ করতে হলে ধৈর্য ধরে পা ফেলতে হবে এবং কোনো হঠকারিতা করা যাবে না। প্রয়োজনের সঙ্গে সঙ্গে ব্যবস্থা পাল্টায়, আরো বিপদ যেন ডেকে না আনি। বিএনপির মহাসচিব বলেন, আমাদের বাংলাদেশের অনেক সমস্যা, তবে সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে আমাদের লেখাপড়াটা শেষ হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা একেবারেই শেষ হয়ে গেছে। আরজি করে ধর্ষণ খুনের ঘটনায় দোষীর আমৃত্যু কারাদণ্ড নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন
মুখ্যমন্ত্রী তার পরামর্শ মতো সাজা ঘোষণার পরদিনই সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। মামলা দায়েরের অনুমতিও মিলেছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এদিন মালদহের সরকারি অনুষ্ঠান থেকে আশঙ্কা প্রকাশ করলেন সঞ্জয় প্যারোলে ছাড়া পেয়ে যেতে পারে। মমতা বলেন, যাবজ্জীবন মানেটা কি? যাবজ্জীবনে তো অনেকে প্যারোলে ছাড়া পেয়ে যায়। অপরাধী বেঁচে থাকলে তো আবার অপরাধ করবে। কেউ যদি দানবিক হয়, সমাজ কি মানবিক হতে পারে? কেউ অন্যায় করলে কি ছেড়ে দেব? আরজিকর মামলায় আমরা ফাঁসি চেয়েছিলাম। এটা জঘন্য, বিরলতম, স্পর্শকাতর একটা ঘটনা। মুখ্যমন্ত্রী আরো বলেন, আইনটা আমি একটু একটু জানি, আমি আইনজীবী ছিলাম। ধর্ষণের মতো অপরাধ রুখতে রাজ্যের আনা অপরাজিত বিল নিয়ে তিনি বলেন, এসব জঘন্য ঘটনা যাতে রোধ করা যায় তাই আমরা অপরাজিতা বিল এনেছি। ধর্ষণ, খুন, নারীদের উপর নৃশংস অত্যাচারে দোষীদের জন্য প্রাণদণ্ডের বিধান দেওয়া হয়েছে বিলে। বিধানসভায় তা পাশও হয়েছে, কিন্তু কেন্দ্র বিলটা আটকে রেখেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, আগামী মাসে পাকিস্তানের আমন্ত্রণে যে আন্তর্জাতিক নৌ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে অংশ নেবে ইরান। গতকাল জেনারেল বাকেরি পাকিস্তান সফরে থাকা অবস্থায় এই ঘোষণা দেন। প্রেস টিভি বলছে, আমান বা শান্তি 25 নামের এই মহড়া আগামী 7 থেকে 11 ফেব্রুয়ারি পাকিস্তানের করাচি বন্দর সংলগ্ন সমুদ্র এলাকায় অনুষ্ঠিত হবে। জেনারেল বাকেরি বলেন, পাকিস্তানে অনুষ্ঠেয় এই নৌ মহড়ায় ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমরা এতে যোগ দেব। এই মহড়ায় চীনের পিপলস লিবারেশন আর্মির নৌ শাখার সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেবেন। এই কারণে এই নৌ মহড়া আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। এর আগে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাথে রাজধানী ইসলামাবাদে বৈঠক করেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাকেরি। ইরানের উচ্চ পর্যায়ের একটি সামরিক প্রতিনিধি দল নিয়ে তিনি পাকিস্তান সফর করেন। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার স্থানীয় সময় দুপুর 12টায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। শপথের পর অতিথিদের উদ্দেশ্যে দেয়া ভাষণে ট্রাম্প তার ভাষায় বলেন, আমেরিকার স্বর্ণযুগ এখন থেকে শুরু হলো। আজ থেকে আমাদের দেশ সমৃদ্ধ হবে এবং সম্মানিত হবে। আমি সাধারণভাবে আমেরিকাকে প্রথমে রাখব। গতকাল ট্রাম্পের আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিপাবলিকান নেতা জে.ডি. ভান্স। এদিকে ক্ষমতায় আসার পরপরই তিনি ক্যাপিটাল হিলের দাঙ্গায় জড়িত প্রায় 1500 ব্যক্তির জন্য পরিপূর্ণ ক্ষমা ঘোষণা করেছেন। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। ইসরায়েলি যুদ্ধাপরাধীদের শাস্তির জন্য বিশ্বব্যাপী জোরালো প্রচেষ্টা বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে একটি। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনেরও নিজস্ব নুরেমবার্গ থাকবে এবং নুরেমবার্গ বিচার ইহুদিবাদী অপরাধীদের জন্য অপেক্ষা করছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। একজন বিশ্লেষকের মতে, নাৎসিদের মতো ইহুদিবাদী ইসরায়েলি যুদ্ধাপরাধীরা ল্যাটিন আমেরিকায় লুকিয়ে থাকতে পারে না এবং হিন্দ রজব ফাউন্ডেশনের প্রচেষ্টায় ফিলিস্তিনেরও নিজস্ব নুরেমবার্গ থাকবে। ইসরায়েলি যুদ্ধাপরাধীদের শাস্তির জন্য বিশ্বব্যাপী জোরালো প্রচেষ্টা বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে একটি। ফারা কোতাইনে একটি প্রবন্ধে এই প্রসঙ্গে লিখেছেন, আপনি যদি 1945 সালে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতার থেকে বাঁচতে আর্জেন্টিনায় পালিয়ে যান শিরোনামটি পড়তেন, তাহলে নুরেমবার্গ বিচারের সময় জার্মানি থেকে লাতিন আমেরিকায় পালিয়ে যাওয়া নাৎসি যুদ্ধাপরাধীদের কথা আপনি জানতে পারেন। এখন 80 বছর পর একই রকম একটি শিরোনাম প্রকাশিত হয়েছে, কিন্তু এবার এটি গাজায় মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগে গ্রেফতার এড়াতে আর্জেন্টিনায় পালিয়ে যাওয়া ইসরায়েলি সৈন্যদের নিয়ে। 76 বছর আগে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে পশ্চিমা বিশ্ব ইসরায়েলের জন্য সবচেয়ে জঘন্য এবং অকল্পনীয় অপরাধযজ্ঞের জন্য দায়মুক্তির সংস্কৃতি তৈরি করেছে। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে এই দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়তে শুরু করেছে। গত সপ্তাহেই ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধাপরাধের সন্দেহে ওয়ান্টেড ইসরায়েলি সৈনিক জুবাল ভাগদানির ব্রাজিল থেকে আর্জেন্টিনা এবং শেষ পর্যন্ত ইসরায়েলি পাচার অভিযান পরিচালনার নির্দেশ দেয়।
গাজায় যুদ্ধাপরাধের তদন্ত এবং বিচার এড়াতে ওয়াগদানিকে সাহায্য করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। জুবাল বাগদান গাজায় যুদ্ধ শেষে ব্রাজিলে ছুটি কাটাতে গিয়েছিলেন, আর এ সময় হিন্দ রজব ফাউন্ডেশন বা HRF ব্রাজিলীয় কর্তৃপক্ষের কাছে তার যুদ্ধাপরাধের বিষয়ে পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ এবং উপস্থাপনের জন্য দায়িত্বপ্রাপ্ত ছিল। এখানে যে বিষয়টি উল্লেখ করার বিষয় তা হচ্ছে তার যুদ্ধাপরাধের প্রমাণের বেশিরভাগই এসেছে ওয়াগদানির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বিষয়বস্তু থেকে, যেখানে তিনি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের গণহত্যায় তার অংশগ্রহণের কথা গর্বের সঙ্গে বলেছিলেন। যে সপ্তাহে ইসরায়েলি কর্তৃপক্ষ ব্রাজিল থেকে জুবাল ওয়াগদানিকে পাচার করে, সেই সপ্তাহেই চিলির 620 জনেরও বেশি আইনজীবী আরেক ইসরায়েলি সৈনিক স্যার হিরশোরেনের গ্রেফতারের দাবি জানান। গাজা গণহত্যার সময় 749 ব্যাটালিয়নে কর্মরত হিরশোরেন সেই সময় চিলির পাতাগোনিয়া অঞ্চলে ছুটি কাটাচ্ছিলেন। আইনি অভিযোগে তার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে গাজার আবাসিক এলাকা, সাংস্কৃতিক স্থান এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা ধ্বংস করা, অমানবিক, নিষ্ঠুর এবং অবমাননাকর কাজ করা এবং জাতিগত নির্মূল এবং জনসংখ্যার জোরপূর্বক বাস্তুচ্যুতি ঘটানোর অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগগুলো হিন্দ রজব ফাউন্ডেশনের মাধ্যমে সরবরাহ করা প্রমাণ দ্বারা সমর্থিত ছিল। এক সংবাদ সম্মেলনে হিরশরনের গ্রেফতারকে সমর্থনকারী চিলির আইনজীবীদের একজন নেলসন হাদ্দাদ এই পদক্ষেপে জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন, হিরশরন পালানোর চেষ্টার আগে তাকে গ্রেফতার করা উচিত। মাত্র 2 দিন আগে হিন্দ রজব ফাউন্ডেশন ইসরায়েলি সৈনিক বয়েজ বেন ডেভিডের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ এনে সুইডেনে আরেকটি মামলা দায়ের করেছে। হিন্দ রজব ফাউন্ডেশন কেবল ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে আইনি প্রমাণ সংগ্রহ করে না, যারা গণহত্যায় অংশগ্রহণের পর সহজেই সানি বা স্কি গন্তব্যে যায় এবং তাদের দ্বিতীয় দেশে যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়। মাত্র 5 মাস আগে প্রতিষ্ঠিত হিন্দ রজব ফাউন্ডেশন হলো গাজায় চলমান গণহত্যার বিচার করার লক্ষ্যে ব্রাসেলস ভিত্তিক মানবাধিকার আইনজীবীদের একটি সংগঠন। এই ফাউন্ডেশনটি 6 বছর বয়সী ফিলিস্তিনি মেয়ে হিন্দ রজবের স্মরণে প্রতিষ্ঠিত হয়েছিল, যে গাজায় ইসরায়েলি ট্যাঙ্কের গুলিতে নিহত হয়েছে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।